হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 and 10। আমি তোমাদের সৌরদীপ স্যার, তোমাদের হিস্ট্রি এবং জিওগ্রাফি এডুকেটর। আজকে এসে গেছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করতে। তোমরা সদ্য ক্লাস 9 থেকে 10-এ উঠেছো। তোমাদের একটা বিষয় সবসময় এখন শুনতেই হবে যে এই বছরটা তোমাদেরকে খুব ভালো করে খাটতে হবে, এই বছরটা মাধ্যমিকে দিয়ে দিতে হবে, এই বছরে জাস্ট খেটে নাও, তোমাদের আগামী বছরগুলো খুব সহজ করে কেটে যাবে। এই কথাগুলো শুনতে একটু বিরক্তিকর মনে হলেও কথাগুলো কিন্তু সত্য। কেন কি, মাধ্যমিক জীবনে একবারই হবে, কিন্তু এর ফল তোমার সাথে ওতপ্রোতভাবে সারা জীবনের জন্য জড়িয়ে যাবে। সেজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে বছরের প্রথম থেকেই মাধ্যমিকে একটা ভালো মার্কস অ্যাচিভ করার জন্য প্রস্তুতি চালিয়ে যেতে হবে। বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত কমপ্লিট ডেডিকেশন আর ডিসিপ্লিন দিয়ে তোমাকে খাটতে হবে, যার ফলে যখন মাধ্যমিক হবে এবং মাধ্যমিকের রেজাল্ট বের হবে, তখন তুমি যখন দেখবে মাধ্যমিকের কার্ডটা, তাতে যাতে তোমার কি হয়, তোমাকে নিজের প্রতি গর্ববোধ ফিল হয় এবং গর্বের সাথে তুমি বলতে পারো যে হ্যাঁ, আমি একটা মাধ্যমিকে এত মার্কস অ্যাচিভ করতে পেরেছি। তো সেই জন্য তোমাকে কি মেনটেন করতে হবে? ডিসিপ্লিন আর ডেডিকেশন এবং একটা খুব সুন্দর স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজি নিয়েই আমি আজকে এসেছি, তোমাদের কমপ্লিট রোড ম্যাপ। গোটা বছরে তোমাকে কি করে পড়াশোনা চালিয়ে যেতে হবে, কি করে কোন মাসে কোন অধ্যায়গুলো তোমাকে বেশি করে মনোযোগ দিতে হবে, এবং বছরের শেষে কি করে তোমার মাধ্যমিকের প্রিপারেশনটাকে একদম পারফেক্ট এন্ডিং দিতে হবে, সেই বিষয়ে আলোচনা করতে চলো দেখে নেওয়া যাক আজকের কমপ্লিট রোড ম্যাপটা। সো প্রথমেই তোমাকে জানতে হবে যে তুমি যেই বিষয় নিয়ে করতে যাচ্ছ সেই বিষয়টার কমপ্লিট সিলেবাস। ভূগোলের রোড ম্যাপে তোমাকে প্রথমেই জানতে হবে কি, তার সিলেবাস। তোমাকে দেখে মনে হতে পারে যে সিলেবাসটা জাস্ট 6টাই তো চ্যাপ্টার স্যার, কমপ্লিট বছরে আমি সহজভাবেই করে নিতে পারবো, এটা তো কমপ্লিট করা খুব বেশি কঠিন না। কিন্তু একটা কথা মনে রাখবে, এই গোটা সিলেবাসটা কিন্তু যতটা ছোট মনে হচ্ছে ততটা নয়। এটা অনেকটা আইসবার্গের মতো, উপর থেকে মনে হচ্ছে যে অল্প, কিন্তু গভীরতায় নামলে বুঝতে পারবে যে বিশাল ডেপথ। ঠিক ভূগোলের সাথে মানে সিমিলারিটি রেখে বিষয়টা, সাবজেক্টটাও সিলেবাসটাও একদমই তেমন। তোমার এখানে সিলেবাস মাত্র মনে হচ্ছে যে 6টা অধ্যায়, কিন্তু এর ডেপথে আরো বেশি টপিকস আছে। কিছু কিছু টপিকস খুবই ডেপথে যায়, অনেকগুলো চ্যাপ্টার তো খুব বিশদ। তোমরা যদি চাও যে কমপ্লিটলি ডেডিকেটিভলি একটা ভিডিও আমি দিব একটা জিওগ্রাফি সিলেবাসের জন্য, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যে স্যার একটা ভূগোলের সিলেবাস ওরিয়েন্টেড ভিডিও চাই, তাহলে আমি অবশ্যই সেই ভিডিওটা নিয়ে আসবো। তো চলো কমপ্লিট রোড ম্যাপটা আমরা দেখি, ঠিক আছে? এখানে তুমি লক্ষ্য করো, আমি প্রত্যেকটা মাসের সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ওতপ্রোতভাবে জড়িয়ে দিয়েছি। কি করে? জানুয়ারি এবং ফেব্রুয়ারি, বছরের একদম শুরুতে চলে আসা যাক। আমি ধরে নিলাম তোমরা সবাই বড়দিনের কেক টেক খাওয়া দাওয়া করে বছরের শেষে সবকিছু মানে মজ মস্তি করে ঠোরে বছরের একদম প্রথম থেকে জানুয়ারির 1 তারিখ থেকে তুমি তোমার পড়াশোনা শুরু করছো। জানুয়ারি এবং ফেব্রুয়ারি, এই 2 মাস তোমাকে কমপ্লিট শেষ করতে হবে কোথায়? বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। এই চ্যাপ্টারটা কিন্তু প্রথম চ্যাপ্টার, তোমার ইতিহাসের প্রথম চ্যাপ্টারই রয়েছে এটা, ঠিক আছে? তো তোমাকে মানে স্বাভাবিকভাবে এই চ্যাপ্টারটা প্রথমে ধরতে হবে এবং প্রথম 2 মাস এই চ্যাপ্টারটাকে ডেডিকেটিভলি দিতে হবে। এখন এই চ্যাপ্টারটা স্যার বলছো, স্যার এই একটা চ্যাপ্টারের জন্য গোটা 2 মাস দিব? তোমাকে বিষয়টা ভালো করে বুঝতে হবে। যদি তোমরা সিলেবাস ভালো করে লক্ষ্য করো, প্রথম অধ্যায় কিন্তু ছোট অধ্যায় না, প্রথম অধ্যায় বিশাল একটা বড় অধ্যায়। সেটাকে তোমাকে আর বিশাল অধ্যায়ের সাথে সাথে সেখানে অনেকগুলো টার্মিনোলজিস আছে, অনেক তথ্য আছে, অনেক কনসেপ্ট আছে, যেগুলো তোমাকে ভালো করে বিশদে বুঝতে হবে। কেন কি, ভূগোলের ক্ষেত্রে তোমার তথ্য একদম সঠিক হওয়া দরকার। কোনো তথ্যকে এদিক ওদিক করা চলবে না। অবঘর্ষের জায়গায় তুমি যদি আকর্ষণ লিখে দাও, অবরোহণের জায়গায় আরোহণ লিখে দাও, তাই না? এই জিনিসপত্র যদি করে দাও, তাহলে সম্পূর্ণ উত্তরটা যতই ভালো করে তুমি উপস্থাপন করে রাখো না কেন, সম্পূর্ণ উত্তরটাই কিন্তু কেটে যাবে। তো তোমার কনসেপ্ট ক্ল্যারিটি খুবই দরকার। সেই জন্য তোমাকে জানুয়ারি আর ফেব্রুয়ারি ডেডিকেটিভলি দিতে হবে এই একটা অধ্যায়কে, ঠিক আছে? এবং মার্চ মাসটা, যে গোটা মার্চ আছে, সেই গোটা মার্চের মধ্যে তোমাকে নামাতে হবে প্রাকৃতিক। এখন যারা সিলেবাস অল্প স্বল্প দেখেছো তারা বলতেই পারো, স্যার গোটা মাস, একটা মাসে ভারতের প্রাকৃতিক দিকটা কি করে নামাবো? তোমাদের কিন্তু সিলেবাসেও প্রথমেই থাকবে, স্কুলের সিলেবাসে প্রথমে থাকবে তোমার বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এবং আরেকটা চ্যাপ্টার থাকবে, সেটা হচ্ছে ভারতের শুধু প্রাকৃতিক পার্টটা, ঠিক আছে? তোমার ফার্স্ট সামারটিভে এই দুটো অধ্যায়ই থাকবে। তো সেই হিসাবেই তোমাকে প্রস্তুতি ওভাবেই চালাতে হবে, যাতে তোমার ফার্স্ট সামারটিভও ঠিক থাকবে, যাতে তোমার প্রিপারেশনও ভালো হবে। আর এটা একটা পারফেক্ট ওয়ে টু অ্যাপ্রোচ জিওগ্রাফি সিলেবাস, ঠিক আছে? সো প্রথম এবং মানে জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে তুমি দিলে হচ্ছে কি, বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ প্রথম চ্যাপ্টার, এবং মার্চ মাসটা কমপ্লিটলি দিয়ে দিলে ভারত ও ভারতের প্রাকৃতিক দিকটা। ভারতের প্রাকৃতিক দিকেও যথেষ্ট
বিষয় রয়েছে। হিমালয় মানে বিভিন্ন ভূমিরূপ রয়েছে, তোমার ফিজিক্যাল ডিভিশন রয়েছে, হিমালয় বলো, মানে পর্বত শ্রেণী বলো, সমভূমি বলো, তারপরে হচ্ছে উপকূল সমভূমি বলো, এই সবগুলো জিনিসপত্র তোমাকে ভালো করে বুঝতে হবে। উদ্ভিদ রয়েছে, ভারতের মৃত্তিকা রয়েছে, এই সব জল সম্পদ রয়েছে, সবকিছুই কিন্তু ভারতকে কমপ্লিটলি ডেডিকেটলি করতে হবে। স্যার এত কিছু কি এক মাসে করা সম্ভব? সম্ভব, তোমাকে খাটতে হবে। আমি কখনোই বলিনি স্ট্র্যাটেজিটা সহজ হবে, আমি কখনোই বলিনি যে এই পথ খুবই সহজ ভাবে যাবে, একদমই না। এই পথ খুবই কঠিন হবে। আর তোমাকে যদি মাধ্যমিকে একটা ভালো নাম্বার অ্যাচিভ করতে হয়, তাহলে তোমাকে সেই খাটাখাটনিটা করতেই হবে। কিছু পাওয়ার জন্য কিছু তো তোমাকে ইনপুট দিতেই হবে। এই ইনপুটটা হচ্ছে তোমার ডেডিকেশন আর ডিসিপ্লিন। সো মার্চ মাস তুমি কমপ্লিটলি দিবে ভারতকে। এপ্রিলে আস্তে আস্তে তোমার একটা এক্সাম তো ফার্স্ট সামারটিভ এসেই যাবে। ফার্স্ট সামারটিভে দুটো সিলেবাস তোমার কমপ্লিট হয়ে আছে। এখন স্যার বলবে যে স্যার এপ্রিলে তো পরীক্ষায় আসলো, তাহলে আমি সিলেবাস গুলো মানে কমপ্লিট রিভিশন করবো কখন? তো চিন্তা করার কিছু নেই, তোমাকে আমি একটা কমপ্লিট উইকলি একটা স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। সপ্তাহে তুমি কি করবে, যে কোনো একটা, প্রত্যেকটা অধ্যায়কে তো আমি একটা মাসে মাসে ডিভাইড করে দিয়েছি, সেই অধ্যায়টাকে তুমি কি করবে, টপিকে ডিভাইড করে দেবে। যে বিভিন্ন বিভিন্ন টপিকস বিভিন্ন বিভিন্ন শাখায় তুমি ডিভাইড করে দিলা। প্রথম সপ্তাহে তুমি একটা টপিক পড়লা, মানে যতগুলো তুমি টপিক পড়েছো বা যাই পড়েছো, সেই সম্পূর্ণ এই 6 দিন তুমি যা যা পড়েছো সেটা তুমি সপ্তম দিন অর্থাৎ সানডেতে তুমি তার টেস্ট দিয়ে দিবা। একটা টেস্ট দিয়ে দিবা, তার ফলে কি হলো, তোমার একটা রিকল হয়ে গেল, তোমার প্র্যাকটিসও হয়ে গেল, তোমার যা যা যদি ভুল হয়, যেগুলো জিনিসপত্র তোমার ভুল হচ্ছে সেগুলো তুমি সঠিকও করে নিতে পারবে। প্রথম সপ্তাহে এটা করবা, দ্বিতীয় সপ্তাহে মানে সেমলি জিনিসটা করবে, যে 6 দিন তুমি পড়ছো এবং 7 নম্বর দিন তুমি সেটা যা পড়েছো তার টেস্ট দিলা। সপ্তাহ ভিত্তিক, মানে এই একটা টেস্ট নিলে, এই প্রথম মাসের প্রথম সপ্তাহ থেকে, মানে প্রথম সপ্তাহের 6 দিন তুমি পড়লা, 7 নম্বর দিন টেস্ট দিলা। আবার মাসের দ্বিতীয় সপ্তাহে তুমি যা পড়লা সেটা দ্বিতীয় সপ্তাহেরই শুধু টেস্টটা দিবা, ঠিক আছে? তৃতীয় সপ্তাহে যখন তুমি কমপ্লিট পড়লে, সবকিছু পড়লে, সেদিন তুমি অফ রাখবে। তৃতীয় সপ্তাহের সানডেতে কোনো টেস্ট দিলা, সেই টেস্টটা অফ রাখবে, সেদিন একদম অফ রাখবে। ফাইনাল যে উইকটা আছে, ফোর্থ উইক, চতুর্থ সপ্তাহে যা তুমি টপিক শেষ করলে এবং বাকি যা যা টপিক তুমি পড়েছো গোটা মাস ধরে, সেই গোটা মাসের একটা ফাইনাল টেস্ট নিয়ে নেবা। যার ফলে কি হবে, তোমার পড়াও হচ্ছে, সাথে সাথে তোমার রিভিশনও হচ্ছে, তার সাথে তোমার প্র্যাকটিসও হচ্ছে। যার ফলে কি হবে, যখন এপ্রিলের সময় তোমার পরীক্ষা এসে যাবে বা পরবর্তীতে আগস্টের সময় পরীক্ষা চলে আসবে, তখন তোমাকে রিভিশনের উপর ভরসা বেশি রাখতে হবে না, কেন কি তোমার তো প্র্যাকটিস হচ্ছে। আর তুমি যখন সপ্তাহে সপ্তাহে সেই টেস্টগুলো দিচ্ছ, তোমার রিভিশনও হচ্ছে। এই রিভিশনের ফলে তোমাকে পরে যখন তোমার সামনে একদম পরীক্ষাটা এসে পড়বে, তখন তোমাকে হাবুডুবু খেতে হবে না। তোমার আগে থেকেই সবগুলো কমপ্লিট করা আছে, প্রিপেয়ার নেওয়া আছে, তোমাকে জাস্ট একটা ওভারভিউ বা জাস্ট উপর থেকে জাস্ট দেখে নিলেই তোমার সম্পূর্ণ জিনিসপত্র রিকল হওয়া শুরু হবে। সো এপ্রিল মাসে তোমার পরীক্ষা দেওয়ার পরেই একদিন নাও, দুদিন তুমি গ্যাপ নাও, কোনো সমস্যা নাই, কিন্তু 2-3 দিনের বেশি যেন গ্যাপ না থাকে। এমন না তুমি একটা পরীক্ষা দিয়ে 1 সপ্তাহ তুমি ছুটি কাটাচ্ছ, এই জিনিসটা করো না। মাধ্যমিকের সময় এগুলা জিনিস চলবে না। এপ্রিলে পরীক্ষা শেষ হওয়ার পরে পরেই তুমি চলে যাবে কোথায়, এপ্রিল আর মে নিয়ে কমপ্লিটলি বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল শেষ করবে। যার মধ্যে বায়ুমণ্ডল কিন্তু খুবই কনসেপশনাল চ্যাপ্টার, এখানে অনেক কনসেপ্ট আছে, অনেক ডেপথে বিষয়গুলো বোঝার আছে। আর বাড়িমণ্ডল আবার তুলনামূলকভাবে ইজি চ্যাপ্টার, খুবই ইজি চ্যাপ্টার। বাড়িমণ্ডলে জাস্ট দুটোই অ্যাসপেক্ট আছে, একটা জোয়ার ভাটা, একটা সমুদ্র স্রোত, যেগুলো খুবই সহজ, তুমি আগেও পড়েছো। সো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে বায়ুমণ্ডলটা। ওই জন্যই আমি 2 মাস জাস্ট এই দুটো অধ্যায়কেই দিয়েছি। বায়ুমণ্ডল এই জন্য দিয়েছি, বায়ুমণ্ডল খুবই কনসেপশনাল, ভালো করে পড়তে হবে। তার সাথে হচ্ছে বাড়িমণ্ডল, যেটা কম্পারেটিভলি ইজি একটা চ্যাপ্টার। এপ্রিল মে তোমাকে এই দুটো চ্যাপ্টার নামিয়ে দিয়ে জুনে তোমাকে ধরতে হবে ভারতের অর্থনৈতিক। জুন কমপ্লিটলি তুমি ডেডিকেটিভলি দিবা হচ্ছে ভারতের অর্থনীতিকে। তুমি এমনও করতে পারো যে জুনের মানে তুমি বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং ভারতের অর্থনৈতিকের শর্ট কোয়েশ্চেন গুলো সাইমেন্টেনিয়াসলি চালাচ্ছ, একসাথে চালাচ্ছ, এমন করতে পারো। তবে যদি তুমি সেটা না করতে পারো, তাহলে কি করবে, তাহলে জুন মাসে কমপ্লিট জুন মাসটা তোমাকে দিতে হবে ভারতকে। ভারতের কোনটা, অর্থনৈতিক দিকটা। প্রাকৃতিকটা আমি মার্চে শেষ করে দিয়েছি। এরপরে তোমাকে যেতে হবে ভারতের অর্থনীতিতে, অর্থনৈতিক দিকটাকে ভালো করে পড়তে হবে। শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন হিসাবে ব্রড কোয়েশ্চেন অর্থনৈতিক থেকে তেমন আসে না, খুবই ইজি। জাস্ট তোমাকে এটা তথ্য ভিত্তিক। ভারতের অর্থনীতি থেকে শর্ট কোয়েশ্চেন একটু কঠিন হতে পারে, বাট তোমার যা বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো, আর শর্ট কোয়েশ্চেনও সেই জন্যই কঠিন কেন কি অনেকগুলো রয়েছে, না হলে ভারত অর্থনৈতিক দিকটা খুবই সহজ একটা চ্যাপ্টার। সো এটা জুন মাসে 1 মাসে নামিয়ে দেওয়া বিশাল কোনো বড় ব্যাপার না। এবং জুলাইতে আমরা রেখেছি বর্জ্য ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্র,
বৈচিত্র্যসূচক মানচিত্র। তোমরা সিলেবাসটা ভালো করে দেখবে। বর্জ্য ব্যবস্থাপনা এবং উপগ্রহ চিত্র হচ্ছে মোস্ট ইজিয়েস্ট চ্যাপ্টার অফ জিওগ্রাফি, সবচেয়ে ইজিয়েস্ট চ্যাপ্টার জিওগ্রাফি। জুলাই মাস ইজ মোর দেন ইনাফ ফর দ্যাট থিং। ঠিক আছে, খুবই ইজি একটা চ্যাপ্টার বর্জ্য ব্যবস্থাপনা। এখান থেকে প্রশ্ন আসে এবং সহজ সহজেই প্রশ্ন আসে, এমন কোনো কনসেপশনাল চ্যাপ্টার না। কনসেপ্টের চ্যাপ্টার হচ্ছে তোমার সবচেয়ে বেশি হচ্ছে বহির্জাত প্রক্রিয়া, মানে প্রথম অধ্যায়, তারপর হচ্ছে বায়ুমণ্ডল, তারপর ভারতের প্রাকৃতিক দিকটা একটু কনসেপ্টের ব্যাপার আছে। বাকি সবগুলোই তোমার স্ট্যাটিক, জাস্ট পড়বে, মুখস্থ করবে, লিখতে হবে। তো এগুলো কমপ্লিট করা খুব বেশি কঠিন না। জুলাই মাসের মধ্যে তোমার কমপ্লিট সিলেবাস শেষ। 6 থেকে 7 মাস, এই টার্গেটটা সবসময় রাখবে। 6 থেকে 7 মাসের মধ্যে তোমাকে কমপ্লিট সিলেবাস নামাতে হবে। কেন কি এর পরের মাসগুলো স্যার তাহলে কি করবো, বসে থাকবো? একদমই না। এর পরের মাসের থেকে তোমার শুরু হবে মেন কাজ, মাধ্যমিকে। এখন তোমাদের একটা জিনিস মাথায় থাকতেই পারে, স্যার এত কিছু একবারে কি করে সামলাম? সেই জন্যই তো আমি এসেছি। আমি তোমাকে গাইড করব মাস ধরে, সপ্তাহ ধরে, গোটা বছর ধরে তোমাকে গাইড করার জন্য আমি এসেছি। তোমরা যদি চাও আমি তোমাদেরকে গোটা বছর ধরে একটা গাইডেন্স দিব, একটা স্ট্র্যাটেজিক ওয়েতে ডিসিপ্লিনের সাথে পড়াবো, তাহলে তোমরা অবশ্যই এই অ্যালফা ব্যাচে জয়েন হতে পারো। ঠিক আছে, অ্যালফা ব্যাচে আমি আমার সাথে সাথে আরো অনেক সাবজেক্ট, যারা সাবজেক্টস টিচার্সরা রয়েছে তারা বিভিন্ন সাবজেক্টস পড়াবে এবং খুবই স্ট্র্যাটেজিক ওয়েতে এবং ডিসিপ্লিনারি ওয়েতে তোমাকে পড়ানো হবে। তোমরা যদি ইচ্ছুক হও, নিচের দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো, বা ডিসক্রিপশন নাম্বার রয়েছে সেই নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো। সো এইসব কিছু শেষ হওয়ার পর তোমার রিভিশন, যখন কমপ্লিট সিলেবাস শেষ হয়ে গেল, তখন তোমাকে কি করতে হবে? বাকি বছর, বাকি সময়টা আমি কি করব? তখন সেই সময়টা তোমাকে দিতে হবে প্র্যাকটিসিং এর উপর। এই আগস্ট মাসে তো তোমার একটা এক্সাম পড়েই যাবে। ঠিক আছে, আগস্ট মাসে সেকেন্ড সামার ডিভিশন চলেই আসবে, তোমাকে একটা এক্সাম দিতেই হবে। এই আগস্ট মাসে এক্সাম দেওয়ার সাথে সাথে তোমাকে কি করতে হবে? রিকল করতে হবে। মানে এটা এক্সট্রা তোমার হাতে রাখার সময় কোনো একটা অসুস্থতা বা কোনো একটা কারণে হয়তো কোনো একটা চ্যাপ্টার তোমাকে আরেকটু পড়তে হবে, বা ওই চ্যাপ্টার অত ভালো করে হয়নি, তখন সেই চ্যাপ্টারটা তুমি কোথায় অ্যাডজাস্ট করবা? আগস্ট মাসে অ্যাডজাস্ট করে দেবা। আগস্ট মাসে যখন তোমার কমপ্লিট যেই সব চ্যাপ্টারগুলোতে সমস্যা হচ্ছে সেগুলো হয়ে যাওয়ার পর সেপ্টেম্বর অক্টোবর কমপ্লিট তোমাকে রিভিশন, অ্যান্সার রাইটিং প্র্যাকটিস, কোয়েশ্চেন ব্যাংক সলভ আর ম্যাপ পয়েন্টিং এ ধ্যান দিতে হবে। ম্যাপ পয়েন্টিং তো দিতেই হবে, 10 মার্কসের ম্যাপ পয়েন্টিং আসছে। ঠিক আছে, সবকিছু শেষ করার পর তোমাকে ম্যাপ পয়েন্টিং এ ধ্যান রাখতে হবে। ম্যাপ পয়েন্টিং এমন না যে আগের থেকে করবা না, যখন তুমি ভারতের মানে প্রাকৃতিক দিকটা দেখবে এবং অর্থনৈতিক দিকটা ভালো করে দেখবে, তখন তোমাকে কি করতে হবে? তখন এই দুটো যখনই তুমি এই ভারতের প্রাকৃতিক অর্থনৈতিক চ্যাপ্টার খুলে বসছো, তখনই তোমাকে ম্যাপ পয়েন্টিং এর প্র্যাকটিসও হালকা পাতলা করে যেতে হবে। কেন কেন করতে হবে? তার কারণটা হচ্ছে, যত তুমি প্রাকৃতিক, স্পেশালি প্রাকৃতিকের ক্ষেত্রে বলছি, প্রাকৃতিকের ক্ষেত্রে তুমি যত ভালো করে তুমি করতে পারবে, ম্যাপ দেখে দেখে বিষয়গুলো উপস্থাপন করতে হবে, বিষয়গুলো পড়বে, তত তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। কেন কি ভারত ইন দি এন্ডে তোমার একটা জিওগ্রাফিক্যাল লোকেশনের ব্যাপারেই বলছে। তোমার যদি ম্যাপ ভালো করে জিওগ্রাফিক্যাল লোকেশন ব্যাপারে ভালো বিষয় তোমার প্র্যাকটিস থাকে, তুমি অবশ্যই সেই বিষয়ে উত্তরেও ভালো লিখতে পারবা। তো যখন তুমি ভারতের অর্থনৈতিক এবং প্রাকৃতিক পার্টটা ভালো করে পড়বে, তার সাথে সাথে তোমাকে চালিয়ে যেতে হবে ম্যাপ পয়েন্টিং এর প্র্যাকটিস। আর সেই প্র্যাকটিসটা আরো বেশি ডেভেলপ হবে আর আরো বেশি করে করবা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে। সেপ্টেম্বর অক্টোবর মাসে রিভিশন চলবে, অ্যান্সার রাইটিং চলবে। কেন কি তোমাকে বুঝতে হবে যে ভূগোলে তোমাকে অনেক টার্মিনোলজিস আছে, অনেক তথ্য আছে যেগুলো ইনপুট করতে হবে। তাই বলে এমন না যে তুমি একটা চেয়েছে এমন একটা অন্য একটা প্রশ্ন, তুমি তথ্য দিয়ে যাচ্ছ অন্য এক প্রশ্নের, তেমনও করলে চলবে না। তো সেই বিষয়টা বোঝার জন্য তোমাকে অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে হবে, কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। তো সেপ্টেম্বর অক্টোবর এই কয়েকটা বিষয় আমাদেরকে কমপ্লিট নজর রাখতে হবে। নভেম্বর মাসে তোমার আসবে হচ্ছে টেস্ট, মাধ্যমিকের। নভেম্বর মাসে টেস্টের মধ্যে তুমি নিজেকে মূল্যায়ন করতে পারবে যে তোমার পড়াশোনা কতটা যাচ্ছে বা কি দিকে এগোচ্ছে। তারপর কি হবে? সেই টেস্ট দেওয়ার পরে তুমি বুঝতে পারলে যে হ্যাঁ, এই বিষয়ে আমাকে নজর রাখতে হবে, এই বিষয়ে আমার কম নাম্বার আসছে বা এই বিষয়ে আমার পড়াটা ভালো করে হয়নি। সেই জিনিসটা বুঝে তোমাকে কমপ্লিট নিজের পড়াটাকে আবার একবার রিভিশন করে যেতে হবে, যাতে তোমার সেই বিভিন্ন দিকগুলো স্পষ্ট হয়ে যায়, যে সবগুলোর মধ্যে তুমি সমস্যার সম্মুখীন হচ্ছ। নভেম্বরের পরে ডিসেম্বর এবং জানুয়ারি, এই যে ঘুরে ফিরে আমরা শুরু করেছিলাম জানুয়ারি মাস থেকে, জানুয়ারি থেকে আমরা শুরু করলাম এবং শেষমেশ ফিরে আসলাম আবার কোথায়? জানুয়ারিতে। ডিসেম্বর আর জানুয়ারিতে টেস্ট পরীক্ষার পরেই তোমার টেস্ট পেপারস গুলো রিলিজ হয়ে যাবে। এবিটিএ বলো, ডব্লিউবিটিএ বলো, পর্ষদ বলো, এগুলো সব রিলিজ হয়ে যাবে এবং তোমাকে এই ডিসেম্বর আর জানুয়ারি ধরে টেস্ট পেপারই সলভ করে যেতে হবে। টেস্ট পেপার এমন করে সলভ করবে যেন বই দেখে মনেই হয় যে হ্যাঁ, কেউ একজন প্র্যাকটিস করে গেছে।
এবিটিএ, ডব্লিউবিটিএ, পর্ষদ, এই তিনটেই ভালো করে তোমাকে কমপ্লিট 2 মার্কসের হোক, 3 মার্কসের হোক, 5 মার্কসের হোক, যা রয়েছে ম্যাপ পয়েন্টিংস রয়েছে, যা যা রয়েছে সব তুমি সলভ করবা। এই 2 মাস ধরে তুমি জাস্ট সলভই করে যাবা। যেসব নিয়ে তোমার সমস্যা হচ্ছে, ক্ল্যারিটি নেই, সেই সবগুলো তুমি ভালো করে প্র্যাকটিস করে যাবা। এবং সবার শেষে তুমি লাগাতে থাকবা মক টেস্ট। এই 2 মাস ধরে তোমাকে মক টেস্টই দিয়ে যেতে হবে, কারণ কি মক টেস্টই একটা মেন বিষয় যেটা তুমি কতটা পড়াশোনা করছো, কতটা তুমি পড়ায় এগিয়ে আছো, তোমার আসল মূল্যায়ন এই বিষয়টা হয় তোমার শুধু কোথায়, মক টেস্টের মাধ্যমে। তো ডিসেম্বর এন্ড জানুয়ারির মধ্যে তুমি এই টেস্ট পেপার সলভ করবে এবং মক টেস্ট দিবে, যাতে তুমি কমপ্লিট তোমার ডেডিকেশনটা, বছরের শুরুতেও তোমার প্রিপারেশন ভালো ছিল, বছরের শেষ এসে যখন মাধ্যমিকও আসছে তখনও তোমাদের মানে তোমার কমপ্লিট প্রিপারেশনটা একদম স্ট্র্যাটেজিক ওয়েতে, ডিসিপ্লিন অ্যান্ড ডেডিকেশনের সাথে সাথে এগোচ্ছে, ঠিক আছে। এবং জানুয়ারির পরে শেষমেশ তোমার আসল যে বিষয়টা রয়ে যাবে সেটা হচ্ছে কি মাধ্যমিকের পরীক্ষা। আর এই কমপ্লিট রোড ম্যাপটা যদি আমার কথা মতো তুমি ফলো করো, ডেডিকেশনের দিয়ে, নিজের প্রতি সৎ থেকে, তাহলে আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি মাধ্যমিকে তোমার নাম্বার সবার উপরে থাকবে। তো আজকের জন্য এতটুকুই, আশা করি তোমাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টা বুঝাতে পেরেছি। আবারও দেখা হবে নতুন এক সেশনে, নতুন এক ভিডিওতে। ততদিনের জন্য ভালো করে পড়াশোনা করে যাও, স্টে সেফ অ্যান্ড ডু স্টাডি।